যেদিন আমি আমার সহজ সরল স্বামীকে ছেড়ে একটা হ্যান্ডসাম স্টাইলিশ ছেলের সাথে পালিয়ে আসলাম, তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 3 বছর। সেদিন রাতেও আমার ছোট্ট ছেলেটা আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছিল। ওর কপালে একটা চুমু খেয়ে আমি ধীরে ধীরে উঠে দাঁড়াই। আলমারি খুলে স্বামীর দেওয়া গহনাগুলো আর তার কষ্ট করে জমানো কিছু টাকা ব্যাগে ভরি। তারপর নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে যায় নতুন জীবনের স্বপ্নে। আমি ভাবছিলাম এবার বুঝি সত্যিকারের সুখ আমার দরজায় কড়া নাড়বে। আমার স্বামীর নাম ছিল আকাশ। খুব সাধারণ একটা মানুষ, সরকারি চাকরি করত, দেখতে একদম সাধারণ, কথাবার্তাও কম, কিন্তু মানুষটা আমাকে ভীষণ ভালোবাসতো। আমার ছোট ছোট শখ পূরণ করার জন্য নিজের প্রয়োজন পর্যন্ত ভুলে যেত। অথচ আমি সবসময় মনে করতাম সে আমার যোগ্য না, কারণ তখন আমার জীবনে এসেছিল সায়েম। ফেসবুকে পরিচয়, তারপর ধীরে ধীরে কথা। সায়েমের স্টাইল, দামি বাইক, স্মার্ট কথা বলা, সবকিছু আমাকে যেন অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। সে আমাকে বলতো, তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমাকে এই মধ্যবিত্ত জীবনে মানায় না। আমি ধীরে ধীরে নিজের সংসারকে ছোট মনে করতে শুরু করি। আকাশের ভালোবাসা তখন আমার কাছে বিরক্তিকর লাগতো। মনে হতো এই মানুষটার সাথে থাকলে আমি কোনোদিন সুখী হতে পারবো না। একদিন রাতে সায়েম বলল, চলো পালিয়ে যাই, আমি তোমাকে রানীর মতো রাখবো। আমি একবারও আমার 3 বছরের ছেলের মুখটা ভাবিনি। সেদিন বাসা থেকে বের হওয়ার সময় শুধু একবার পিছনে তাকিয়েছিলাম। আকাশ ঘুমিয়েছিল, ছেলেকে বুকের কাছে জড়িয়ে। জানালার হালকা আলো তাদের মুখে পড়ছিল। দৃশ্যটা দেখে কয়েক সেকেন্ডের জন্য আমার বুক কেঁপে উঠেছিল, কিন্তু আমি থামিনি। সায়েম নিচে বাইক নিয়ে অপেক্ষা করছিল, আমাকে দেখে হাসলো। অবশেষে তুমি শুধু আমার হলে। আমি বিশ্বাস করেছিলাম এটাই ভালোবাসা। প্রথম কয়েকদিন সত্যিই স্বপ্নের মতো কেটেছিল। আমরা কক্সবাজারে ঘুরতে গেলাম। দামি হোটেল, রেস্টুরেন্ট, নতুন জামা কাপড়, সবকিছু দেখে মনে হচ্ছিল আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু 1 মাস যেতে না যেতেই সব বদলাতে শুরু করলো। সায়েম আগের মতো সময় দিত না, সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকতো। মাঝে মধ্যে রাত করে বাসায় ফিরতো। আমি কিছু জিজ্ঞেস করলে বিরক্ত হতো। একজন সাহস করে বললাম, তুমি আগের মতো আমাকে ভালোবাসো না কেন? সে ঠান্ডা গলায় বলল, ড্রামা করো না তো। সেদিন প্রথমবার আমার বুকের ভিতর অদ্ভুত ভয় কাজ করলো। এরপর ধীরে ধীরে আমি বুঝতে পারলাম সায়েমের আসল চেহারা অন্যরকম। সে আমার আনা টাকাগুলো খুব দ্রুত খরচ করতে লাগলো। আমার গহনাগুলো একে একে বিক্রি করে দিল ব্যবসার কথা বলে, কিন্তু কোনো ব্যবসায়ী চোখে পড়লো না। একদিন দুপুরে আমি ওর ফোনে অন্য একটা মেয়ের ছবি দেখি। মেয়েটার সাথে ওর অন্তরঙ্গ চ্যাটও ছিল। আমি কাপা গলায় বললাম, এই মেয়ে কে? সায়েম বিন্দুমাত্র ভয় না পেয়ে সিগারেট ধরিয়ে বলল, আমার লাইফে কে থাকবে সেটা তোমাকে বলতে হবে? আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। যে মানুষটার জন্য আমি আমার নিজের সংসার, নিজের সন্তান, নিজের সম্মান সব ছেড়ে এসেছি, সেই মানুষটা আজ আমাকে বোঝা ভাবছে। সেদিন রাতে প্রথমবার আমার ছেলের কথা খুব মনে পড়লো। ভাবছিলাম এখন হয়তো ঘুমানোর আগে মা বলে কাঁদে, হয়তো আকাশ তাকে কোনোভাবে শান্ত করে ঘুম পাড়ায়। আমার বুকটা হঠাৎ ভীষণ ভারী হয়ে উঠলো। আমি চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দূরের আলো ঝাপসা লাগছিল, মনে হচ্ছিল আমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছি। ঠিক তখনই পেছন থেকে সায়েমের কণ্ঠ শুনলাম, শোনো, কাল থেকে তোমাকে একটা কাজ করতে হবে। আমি ঘুরে তাকালাম, কি কাজ? সে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, টাকা শেষ, এখন তোমাকে ইনকাম করতে হবে। তার চোখের চাহনি দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি ভয়ঙ্কর এক ফাঁদে পা দিয়েছি। সায়েমের কথাগুলো আমার কানে বিষের মতো বিঁধলো। ইনকাম করতে হবে মানে কি? আমি অস্ফুট স্বরে বললাম, আমি কি কাজ করব সায়েম? আমি তো কোনোদিন চাকরি করিনি। সায়েম একটা কুৎসিত হাসি দিল। সেই হাসিতে আর যাই হোক ভালোবাসা ছিল না। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার গায়ের উৎকট তামাটে গন্ধ আমার দম বন্ধ হয়ে আসছিল। সে আমার চিবুকটা চেপে ধরে বলল, চাকরি করতে কে বলছে? আমার কিছু বন্ধু আছে, বেশ বড় লোক, তাদের সাথে একটু সময় কাটাবে, ডিনারে যাবে, ব্যাস, তাতে মোটা টাকা আসবে। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। যে আকাশ কোনোদিন আমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি, আজ সেই আমি অন্য পুরুষের লালসার শিকার হতে যাচ্ছি। সায়েমের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে আমি চিৎকার করে উঠলাম, সি সায়েম, তুমি এই কথা বলতে পারলে? আমি তোমাকে ভালোবেসে সব ছেড়ে এসেছি। সায়েম হা হা করে হেসে উঠলো, ভালোবাসা? ওসব তো ডাস্টবিনে ফেলে দিয়েছি। যেদিন তুমি তোমার 3 বছরের ছেলেকে ফেলে আমার বাইকে উঠেছিলে, যে নারী নিজের সন্তানকে ভালোবাসতে পারেনি সে আবার সতীপনা দেখাচ্ছে। সেদিন রাতে সায়েম আমাকে ঘরে বন্দি করে রেখে বাইরে চলে গেল। আমি ঘরের অন্ধকার কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আজ আকাশের সেই সাধারণ চেহারাটা আমার চোখের সামনে বারবার ভেসে আসছিল। আকাশ হয়তো এখন ডিউটি থেকে ফিরছে, হয়তো অভ্যস্ত হাতে ছেলেটাকে খাইয়ে দিচ্ছে। ছেলেটা কি এখনো মাঝরাতে উঠে মামা বলে চিৎকার করে? আকাশ কি আমাকে এখনো ঘৃণা করে, নাকি সে জানতো এই মরিচিকার পেছনে ছুটে আমি একদিন এভাবেই নিঃস্ব হব?
পরের দিন দুপুরবেলা সায়েম দুজন অচেনা লোককে নিয়ে বাসায় ফিরল। তাদের চোখের চাহনি ছিল ক্ষুধার্ত নেকড়ের মতো। সায়েম তাদের সামনে আমাকে বলল, রেডি হয়ে নাও, এদের সাথে তোমাকে যেতে হবে। আমি শক্ত হয়ে দাঁড়ালাম, বললাম আমি কোথাও যাব না, দরকার হলে আমি রাস্তায় ভিক্ষা করব, তবু তোমার এই নোংরাও খেলায় আমি পা দেব না। সায়েম তেড়ে এসে আমার চুলের মুঠি ধরলো, বসিয়ে একটা চড় মারলো গালে। আমি সিটকে ফ্লোরে পড়ে গেলাম, ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে নিচু হয়ে আমার কানে কানে বলল, পালাবার পথ তুমি নিজেই বন্ধ করেছো, এখন চিৎকার করলে কেউ আসবে না, পুলিশে যাবে, নিজের ইজ্জত তো আগেই বিক্রি করে এসেছো। লোক দুটো সোফায় বসে হাসছিল। আমার মনে হলো আমি জীবন্ত কবরে ঢুকে পড়েছি। ঠিক সেই মুহূর্তে আমার ব্যাগের কোণে রাখা একটা ছোট্ট জিনিসের দিকে চোখ গেল। ওটা আমার ছেলের একটা ছোট খেলনা গাড়ি। আসার সময় ভুল করে ব্যাগে ঢুকে গিয়েছিল। ওই প্লাস্টিকের ছোট গাড়িটা দেখে আমার ভেতরে হঠাৎ কিসের যেন একটা শক্তি কাজ করলো। আমি মরবো, কিন্তু এভাবে না, আমাকে বাঁচতে হবে। আমার ছেলের কাছে ক্ষমা চাওয়ার জন্য হলো আমাকে এই নরক থেকে বেরোতে হবে। আমি শান্ত গলায় বললাম, ঠিক আছে আমি যাব, আমাকে একটু সময় দাও, আমি তৈরি হয়ে নেই। সায়েম বিজয়ের হাসি হেসে লোক দুটোর সাথে ড্রয়িং রুমে গিয়ে বসলো। আমি বাথরুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিলাম। আমার হাত পা কাঁপছে। বাথরুমের ছোট ভেন্টিলেটর দিকে তাকালাম, ওটা দিয়ে কোনো মতে বের হওয়া সম্ভব, কিন্তু আমি যাব কোথায়? আমার যাওয়ার কোনো জায়গা নেই। বাবা মা আগেই ত্যায্য করেছে। আকাশ কি আমাকে ফিরিয়ে নেবে, নাকি সে দরজায় তালা লাগিয়ে দেবে? আমি জানি না আকাশ আমাকে গ্রহণ করবে কিনা, কিন্তু আমি জানি এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমি তড়িঘড়ি করে ভেন্টিলেটর দিয়ে বের হওয়ার চেষ্টা করতে লাগলাম। নিচে অন্ধকার গলি। সায়েম বাইরে থেকে দরজায় ধাক্কা দিয়ে বলছে, কি হলো, কতক্ষণ লাগবে? আমি শেষবারের মতো আকাশের দেওয়া সেই সোনার চেনটার দিকে তাকালাম, যেটা সায়েম এখনো খুঁজে পাইনি। ওটা শক্ত করে মুঠোর ভেতর ধরলাম। আমার সামনে এখন দুই পথ, এক হচ্ছে আজ এই গলির অন্ধকারে হারিয়ে যাওয়া, নয়তো নিজের হারানো অস্তিত্ব খুঁজে পাওয়া। আমি কি পারবো আকাশের মুখোমুখি দাঁড়াতে, নাকি বিধাতা আমার জন্য আরো কঠিন কোনো শাস্তি লিখে রেখেছেন? ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।